দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি আমি সামিয়া জান্নাহ। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত ইসি। এ নিয়ে শিগগিরই সরকারের চিঠি পাওয়ার অপেক্ষায় কমিশন। এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চান তারা। নির্বাচনের আগে বসবেন রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরদিন সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, ফেব্রুয়ারির প্রথম দিকেই ভোট আয়োজনে পুরোদমে প্রস্তুতিতে ইসি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ভোটারদের যে আস্থা সৃষ্টি একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন করতে সবার সহযোগিতা চেয়ে সিইসি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। রাজনীতিবিদ স্টেক হোল্ডারদের সাথে আলোচনা আমরা এমনি এক মাসের একটা প্ল্যান করেছি। যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া। এই যে আমি যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা বলছি, এইটার বাস্তবায়ন আপনাদের উপর নির্ভর করছে। তিনি জানান, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, তবে সমর্থকদের ভোট দিতে বাধা নেই। আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বিচার না হওয়া পর্যন্ত। তারপরে এই নিয়ে আমরা সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। নির্বাচনের মাস দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান সিইসি। মাস দুয়েক আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি সহ গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের নির্বাচনের সময় লটারির মাধ্যমে রদবদল ও পোস্টিং করা হবে, এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নিতে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বেশ কয়েকজন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কর্মকর্তার রদবদল করে দেওয়া হবে। তিনি জানান, নির্বাচনী দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য মোতায়েন থাকবে। আমরা আমাদের কাজটা করে দেব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। আমি তো অনলাইনটা করতে পারতেছি না, এখানে তো এসপিদের ক্ষেত্রে করবো 47,000 ভোট কেন্দ্র, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করি। এই বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন। ইমন, দলীয় সরকারের অধীনে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালন নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু আগামী নির্বাচন তো অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে আসলে এসব পদে কর্মরতদের নিরপেক্ষতা নিয়ে শঙ্কার কোনো সুযোগ আছে কিনা? না হলে এই রদবদলের সিদ্ধান্ত আসলে কেন? আচ্ছা সামিয়া, আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সভাপতিত্ব করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সকল শীর্ষ পদের শীর্ষ কর্মকর্তারা যেমন উপস্থিত ছিল, সেখানে 6 থেকে 7 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল এজেন্ডা এবং বিষয় ছিল হচ্ছে যে আগামী ইলেকশনকে সামনে রেখে যে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে যেন সেই ইলেকশনটি আয়োজন করা যায়, অর্থাৎ বিতর্কিত কোনো কর্মকাণ্ড যেন না হয়, সেই জন্য মূলত ইলেকশনের সাথে জড়িত ডিসি, এসপি, ইউএনও এবং প্রত্যেকটি থানার ওসি সহ যে পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থা কিভাবে ঢেলে সাজানো হবে, এটার পুরো বিষয়টির একটি কর্মপরিকল্পনা ঠিক করার জন্যই মূলত আজকের এই বৈঠকটি। তো এই বৈঠক শেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে সংবাদ সম্মেলন করেছে একটি। সেই সংবাদ সম্মেলনে উনি যেটি বলেছেন যে আজকে যে সিদ্ধান্তগুলি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী ইলেকশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণত আমরা দেখি যে তফসিল ঘোষণার
পরে থেকে কিন্তু ডিসি, এসপি, ইওনো এবং থানার ওসিগুলোকে রদবদল করা হয়, কিন্তু এগুলো দেখা যায় রাজনৈতিকভাবে বিভিন্নভাবে পক্ষপাতমূলক অভিযোগ ওঠে, যে কারণে এবার সিদ্ধান্ত হয়েছে যে তফসিল ঘোষণার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মূলত সারা দেশের যে মাঠ প্রশাসন রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, ডিসিএসপি, ইওনো থেকে শুরু করে পুরো আইন শৃঙ্খলা বাহিনী, তারা নিজেরাই এটা লটারির মাধ্যমে, যেন কোনো বিতর্ক না হয় সেই কারণে লটারির মাধ্যমে তারা কে কোথায় দায়িত্ব পালন করবে এই বিষয়টি নির্ধারণ করা হবে। এবং তার পরবর্তীতে তফসিলের পরে যদি নির্বাচন কমিশন মনে করে যে হ্যাঁ আরও কোনো রদবদল প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে তারা রদবদল করবে। আদারওয়াইজ তারা এর আগেই মূলত এই রদবদলটি করে দিয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে দায়িত্ব পালন করবে তাদের কি পরিমাণ জনবল লাগবে এবং তাদের কি ধরনের লজিস্টিক সাপোর্ট লাগবে এই বিষয়টিও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো উপদেষ্টা আমাদের জানিয়েছেন যে 47,000 ভোট কেন্দ্রে 47,000 বডি ক্যামেরা দেওয়া হবে, যেখানে এই বডি ক্যামেরাটি থাকবে হচ্ছে যে নির্বাচনের দায়িত্বে সেই কেন্দ্রে যে অফিসার ওইখানে সর্বোচ্চ পদধারী তার বডিতে এই ক্যামেরাটি থাকবে এবং পর্যাপ্ত ভোট কেন্দ্রে এই সিসি ক্যামেরা নির্ধারণ করা হবে। বিতর্ক এড়ানোর জন্য লটারির মাধ্যমে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে লটারির মাধ্যমে কি আসলে যোগ্যতার মূল্যায়নটি হবে বা সেই ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো জটিলতা থাকছে কিনা, কোনো ধরনের বিতর্ক তো নিশ্চয়ই থেকেই যাচ্ছে। এই বিষয়গুলো যেন কোনো বিতর্ক না হয় বা যোগ্যতার যে বিষয়গুলি আপনি বললেন সেই বিষয়গুলো যেন না হয়, তার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তটি হচ্ছে যে ইলেকশনের আগে এখন থেকে যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে এই পুরো মাঠ প্রশাসন, ডিসি, এসপি, প্রিজাইডিং অফিসার এবং নির্বাচনের সাথে যারা যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে যেমন প্রশিক্ষণ দেওয়া হবে পর্যায়ক্রমে, পাশাপাশি হচ্ছে ইলেকশনের আগে কিভাবে ইলেকশন আয়োজন করা হবে সেই বিষয়ে তারা একটি মহড়ার অনুষ্ঠান করবে এবং এইভাবে জেলায় জেলায় এই মহড়াগুলি হবে এবং মাঠ প্রশাসনকে পুরোটাই প্রশিক্ষণের আওতায় আনা হবে, যে কারণে যেন কোনো বিতর্ক তৈরি না হয় এই জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। রাহিমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে চাইলেন জনগণের সমর্থন। আর শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণার আশা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে প্রত্যাশিত রাষ্ট্র গঠিত হবে বলে জানান নেতারা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিজয় শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে বিএনপি। শোভাযাত্রায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিলের আগে বক্তব্য রাখেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ। বলেন, ভবিষ্যতের দেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের দেশ। প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্রের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে। গণতন্ত্রের সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনগণ। অনুষ্ঠানে নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই, এমন প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। বলেন, সংস্কারের মধ্য দিয়েই বাস্তবায়িত হবে বিএনপির 31 দফা। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফা, 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এখন দরকার সুষ্ঠু রাজনৈতিক চর্চার। যে রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, আমাদের অবশ্যই মনে রাখা দরকার, ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউ নিরাপদ ছিলাম না।
দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে তাহলে নারী কিংবা পুরুষ, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আমরা কেউই নিরাপদ নই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই বিজয় শোভাযাত্রা দেশের 18 কোটি মানুষের মুক্তির মিছিল। রক্ষাকারী বাহিনী, পুলিশের মনোবল। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির বিজয় শোভাযাত্রার আরও তথ্য জানাতে রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সাফ রিপোর্টার সাব্বির রোজ। রোজ, আমরা দুপুর থেকে দেখেছি শোভাযাত্রা হচ্ছে এবং এখনো সেখানে চলছে শোভাযাত্রা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে ফেব্রুয়ারির প্রথম অংশে বা ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমনটি বলেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। এই বিষয়ে বিএনপির নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ সামিয়া। আজকে মূলত বিএনপির যে কর্মসূচি সেটি হচ্ছে যে বিজয় মিছিল। আপনি জানেন 2024-এর 5ই আগস্ট স্বৈরাচার পতনের মাধ্যমে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয় রাজনীতির। সেই বিজয়কে ধারণ করে এবং পাশাপাশি নিহতদের প্রতি শোক জানিয়ে আজকে বিএনপির এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে। র্যালির মাধ্যমে বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার এই নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনের যে আভাস বা ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেই বিষয়টিকে স্বাগত জানায় বিএনপি, এবং বিএনপি প্রত্যাশা করছে যে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হবে এবং দ্রুতই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এবং এই নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নানান দিক নির্দেশনা দিয়েছে আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের শীর্ষ নেতৃবৃন্দ। এবং তারা যেটি বলেছেন যে আসলে যারা নির্বাচনের বিরোধিতা করবে বা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করবে তারা আসলে বাংলাদেশের পক্ষের কোনো শক্তি নয়। তো এই দেশবিরোধী যে শক্তি রয়েছে সেই শক্তির যেন কোনো ধরনের ষড়যন্ত্র না করতে পারে সেজন্য বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রতি স্তরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনের আগ পর্যন্ত যেন তারা তাদের কার্যক্রমগুলো সজাগ থেকে পরিচালনা করেন। এই আপাতত বিএনপির প্রত্যাশা যে খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সেটি আমাদেরকে জানিয়েছেন। রোজ, আমরা তারেক রহমানের যে বার্তা শুনেছি আজকে, তিনি সব দলকে ঐক্যবদ্ধ থাকার যেই বার্তা দিয়েছেন সেটিকে আসলে নেতাকর্মীরা কিভাবে গ্রহণ করছেন বা কি বলছেন তারা এই বিষয়ে? জি সামিয়া, বিএনপির ভারপ্রাপ্ত রহমান তারেক রহমান বলেছেন যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে বা সামনে নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, তো ভবিষ্যৎ বাংলাদেশ হবে হচ্ছে এক নীতির বাংলাদেশ। ভবিষ্যৎ বাংলাদেশে যেন কোনো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, কোনো ফ্যাসিবাদ যেন আবার প্রতিষ্ঠিত না হয় সে ব্যাপারে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। এবং এর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সুদৃঢ় ঐক্য। যেহেতু নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে এবং নির্বাচনের জন্যই গেল 16 বছর এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের হয়েছে, তো সেই লক্ষ্যে যেন ফ্যাসিবাদ বিরোধী এই যে সকল রাজনৈতিক দল এবং শক্তি তার মধ্যে যেন কোনোভাবে বিভেদ সৃষ্টি না হয়, কোনো কার্যক্রমের মাধ্যমে যেন কোনো বিভেদের শঙ্কা না আসে, সে ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহ্বান জানিয়েছেন যে এখন রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে প্রয়োজন জাতীয় ঐক্য, এবং জাতীয় ঐক্যকে সমুন্নত রেখেই বিএনপি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সামিয়া, রোজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণ মনে করে জামায়াত ইসলামী। এছাড়া গতানুগতিক পদ্ধতির নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না মনে করে দলটি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সাধুবাদ জানালেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের ইতিহাসে তা মাইল ফলক হয়ে থাকবে। অন্তর্বর্তী সরকারের জুলাইয়ের ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানাতে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সরকার পরিবর্তন আর জুলাইয়ের বিপ্লব, এটা কোয়াইট ডিফারেন্ট। জুলাই এপ্রিলের বিষয়টা কিন্তু প্রায় তার কাছাকাছি, আমি ইকুয়াল বলতে চাই না, কিন্তু এটাও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান সেটা
মাধ্যমে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জুলাই ঘোষণাপত্র দিলে আরো ভালো হতো। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তা দেশে মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করে জামায়াতে ইসলামী। আমরা এখনো মনে করি পিআর পদ্ধতিতে বেস্ট পদ্ধতি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে নাগরিক পার্টি এনসিপি। তবে এই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিটি পাশ কাটানো হয়েছে বলে অভিযোগ তাদের। সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানায় এনসিপি। রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে প্রধান উপদেষ্টার দেয়া জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন। এই ঘোষণাপত্রের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে অনেক কিছুই বাদ পড়েছে। আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে। ৪৭কে এখানে উল্লেখ করা হয় নাই। আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে ৪৭, ৭১ এবং আমাদের ২৪-এর যে আন্দোলন তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ কার্যকরের পন্থা হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে। খোলাসা করে বলতে চাই যে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিতের জোর দাবি তোলে সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন নির্বাচন আয়োজনের কথা বলেন এনসিপি নেতারা। যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। প্রথমত যে বিষয়টি, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সুস্পষ্ট মতপার্থক্য কিন্তু রয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে জামায়াত, এনসিপি, অন্যদিকে বিএনপি চাচ্ছে না। এমন প্রেক্ষাপটে আসলে আগামী নির্বাচন কেমন হতে যাচ্ছে বলে আপনি মনে করছেন? আগামী নির্বাচন একটা উৎসব মুখর পথ সুষ্ঠু নির্বাচন করার তো অঙ্গীকার ডক্টর ইউনূসের গভর্নমেন্টের। সুতরাং সেই অঙ্গীকার তারা কিভাবে প্রতিপালন করেন, বাস্তবায়ন করেন, সেটা দেখার বিষয়। আমি মনে করি যে আগামী নির্বাচন একটা ভালো নির্বাচন করার সুযোগ আছে এবং আমরা যদি সবাই মিলে নির্বাচন ভালো করতে চাই, সকল রাজনৈতিক দল, সরকার বিশেষ করে গভর্নমেন্ট অফ দ্য ডে, তাদের যদি সদিচ্ছা আন্তরিকতা থাকে তাহলে ভালো নির্বাচন করা সম্ভব। এটা ফেব্রুয়ারি মাসে হলেও ভালো নির্বাচন করা সম্ভব, ডিসেম্বরে হলেও ভালো নির্বাচন করা সম্ভব। আর পিআর পদ্ধতি নিয়ে যে আলাপ আলোচনা, পিআর তো আমাদের আলোচনার এখন অংশ না, কারণ আমাদের পার্লামেন্ট নির্বাচনে তো পিআর এর বিষয়ে কোনো মতৈক্য হয়নি এবং কেউ এটা দাবিও করেন নাই। এটা হচ্ছে যে যদি বাংলাদেশে কোনো উচ্চকক্ষ কোনোদিন হয়, যেটা একমত হয়েছেন, যেটা পার্লামেন্টে পাস হবে, তখন সেখানে হয়তো পিআর পদ্ধতি আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন তারা। এখানে পিআর করতেই হবে, পিআর ছাড়া নির্বাচন হবে না এরকম যারা বলছেন তারা এখন রাজনৈতিকভাবে ঠিক বলছেন না, এটা একটা ভুল হবে রাজনৈতিকভাবে। জি, পিআর পদ্ধতি ছাড়াও গণহত্যার বিচার এবং হচ্ছে যে গণহত্যার বিচার এবং সেই সাথে সংস্কারের যে প্রসঙ্গটি, সে বিষয়েও তো মতপার্থক্য রয়েছে। এখন রাজনৈতিক দলগুলো আসলে এই মতপার্থক্য দূর করে একই কাতারে কিভাবে আসতে পারে, আপনি সেটা কি মনে করছেন? না, আমি মনে করি না যে সব রাজনৈতিক দল একই কাতারে চলে আসবে। একই কাতারে আসার কোনো সুযোগ নেই। প্রত্যেক রাজনৈতিক দলের তো উদ্দেশ্য, লক্ষ্য, আদর্শ অথবা তাদের ঘোষণাপত্র, গঠনতন্ত্র যেটা আছে তাদের, এইগুলো তো ভিন্ন ভিন্ন। তারা ভিন্ন ভিন্ন চিন্তা করেন। কোন দল চিন্তা করে যে দেশে ইসলাম এবং সুন্নাহর আইন করবেন, কোন দল চিন্তা করে দেশে খিলাফত করলে সবচেয়ে ভালো হয়, কোন দল চিন্তা করে যে এটা উদার গণতান্ত্রিক একটা দেশ করলে ভালো হয়, কোন দল চিন্তা করে যে এখানে বহুত্ববাদ হলে ভালো হয়। নানান দলের, অনেক দলের অনেক চিন্তা ভাবনা। সুতরাং তারা এক কাতারে আসবে এরকম ভাবার কোনো কারণ নেই। তারা তাদের যে বক্তব্য, লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশ যেটা আমি নাগরিক হিসেবে চাই, একটা মানবিক গণতান্ত্রিক সুশাসনের বাংলাদেশ, সেইটার ব্যাপারে তারা একটা মোটা দাগে ঐক্যমত্য হলেই চলবে এবং ওই ঐক্যমত্যের ভিত্তিতেই তারা সামনে এগিয়ে যাবেন। তারপরে তারা তাদের বক্তব্য জনগণের কাছে তুলে ধরবেন। জনগণ যাদেরকে পছন্দ করে
জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা দেশের দায়িত্ব নেবেন এবং তারা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সংস্কারের তো 19টা বড় জায়গার মধ্যে 12টা জায়গায় তো একমত হয়েছে, এখন 7টা জায়গা বাকি আছে। তো যতটুকু সংস্কারে একমত হয়েছে ততটুকু নিয়ে এগিয়ে যেতে হবে এবং বাকি সংস্কার তো আর কেউ ডাস্টবিনে ফেলে দিচ্ছে না। এই সংস্কার নিয়ে আলাপ আলোচনা হবে, সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা হতে পারে, মানে পরের যে পার্লামেন্টটা হবে, এবং সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো অনেক আলোচনা হতে পারে এবং রাজনৈতিক দলগুলো যারা সংস্কার চান, বড় বড় সংস্কার চান, তারা এটা নিয়ে জনগণের সামনে যেতে পারবেন। আমি কোনো অসুবিধা দেখি না। এটার ভিত্তিতে দেশে কোনো নির্বাচন করা যাবে না, নির্বাচন হলে খারাপ নির্বাচন হবে বা নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের পুনরুত্থান হবে, এরকমটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশের সাধারণ মানুষ। তারা বলছেন নির্বাচিত সরকার এলে বদলে যাবে দেশের চিত্র, ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ। তারা মনে করেন সংস্কার আর নির্বাচনের কাজ একসাথেই চলতে পারে। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপাতত সব ধোঁয়াশা কেটে গেছে প্রধান উপদেষ্টার রোডম্যাপ ঘোষণায়। রোজার আগে ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে সরকারের এমন অবস্থানে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। বন্দর নগরী চট্টগ্রামের মানুষ বলছেন, নির্বাচিত সরকার এলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে কোনো রকমের অনিশ্চিত পরিবেশ আর থাকবে না। আমাদের একদম প্রত্যাশা আছে কি আমাদের রাষ্ট্রটা যেভাবে কি সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলে একটা ভোট দিয়ে একজনকে প্রার্থী নির্বাচন করবে। অতীতের কালিমা মুছে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন এই সরকারের জন্য চ্যালেঞ্জিং বলেও মনে করেন সাধারণ মানুষ। আমরা একটা নির্বাচিত সরকার পাবো, ওরা একটা জবাবদিহিতা আছে, এখন বর্তমান সরকারের কোনো জবাবদিহিতা নাই। আগামী নির্বাচিত সরকারের মাধ্যমে তারুণ্যের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, এমনটাই চাওয়া তরুণদের। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হয়ে তাড়াতাড়ি যেটা দরকার নির্বাচন দিয়ে ওনারা হাত ছেড়ে বাজু করে। ভোট যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারেন, সে কথাও বলেন কেউ কেউ। সিলেক্টিভ একটা ডেট ঘোষণা করলে আমরা আশা করতাম যে ভালো হতো। ফেব্রুয়ারিতে ঈদের আগে ইলেকশন হবে, এটা আমাদেরকে আশা জাগাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান রংপুরবাসী। ভালো একটা সরকার না হওয়া পর্যন্ত দেশের মধ্যে নৈরাজ্য চলতেই থাকবে। যথাসময়ে নির্বাচনে বাংলাদেশে হওয়াটা দরকার। গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন জরুরি। এর সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন খুলনাবাসী। সারা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ, আমরা মনে করি যে নির্বাচনটা হয়ে গেলে এই পরিবেশ থেকে মানুষ মুক্তি পাবে। নির্বাচনটা দ্রুত হয়ে গেলে ভালো হয়। বগুড়ায় অধিকাংশ মানুষ নির্বাচনের পক্ষে হলেও অনেকে আবার সংস্কার ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত চান আগে। সংস্কারেরও দরকার, ইলেকশনেরও দরকার। আমার মনে হয় সংস্কার হওয়ার পরে ভোট হয় ভালো। নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন গোপালগঞ্জবাসী। এই সরকারের নির্বাচন দেওয়ার কোনো সদিচ্ছা নেই বলে জানান তারা। বর্তমান যে পরিস্থিতি, সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে না। নির্বাচনে যে কোনো একটা লোক এসে দাঁড়ালি তো মনে করেন যে কোনো কাজ আমাকে দিক তাকাবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় সন্তুষ্টি প্রকাশ করেছে টাঙ্গাইলের সাধারণ মানুষ। অবাধ সুষ্ঠু ভোট আয়োজনেরও দাবি তাদের। নির্বাচনের মাধ্যমে সবকিছু সব চলবে আর কি, অফিস আদালত সবকিছু, কোনো দুর্নীতি যেন থাকে না, এটাই আমরা আশা করি। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে এবং সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ। মাজেদ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আপনার মাধ্যমে সাধারণ মানুষের বক্তব্য জানতে চাই। সামিয়া, আসলে গত বছরের 5ই আগস্টের পর থেকেই এক বছর ধরে নির্বাচন নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ ছিল না। একদিকে যেমন শঙ্কা ছিল, অন্যদিকে সংশয়ও ছিল তাদের মধ্যে যে কবে নাগাদ নির্বাচন হচ্ছে। কিন্তু গতকাল জাতির উদ্দেশ্যে যখন প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে, তারপর থেকেই কিন্তু আমরা দেখছি একটি নির্বাচনী আমেজ এবং মানুষের যে মনোভাব সেটি পরিবর্তন হতে শুরু করেছে। নির্বাচন কেন্দ্রিক মানসিকতাও মানুষের তৈরি হচ্ছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চাই। প্রথমে আপনার কাছে জানতে চাই, প্রধান উপদেষ্টা তো গতকাল বলেছেন ফেব্রুয়ারি এবং রোজার আগেই নির্বাচন হচ্ছে, কিভাবে দেখেন তার এই বক্তব্যকে এবং কেমন নির্বাচন চান?
ইলেকশন তো মনে করেন নির্বাচন দিলে হবে না, নিরপেক্ষ নির্বাচন চাই এবং সুষ্ঠু নির্বাচন চাই আমরা জাতি। এবং সেই নির্বাচনটা ফেব্রুয়ারির সময়টা ঠিক আছে কিনা কি মনে করেন? সময় ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচন চাই, আমরা সবাই নির্বাচন চাই, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই আমরা। আপনার কাছে জানি এবারের ভোট কেমন হওয়া দরকার বলে মনে হয়? এবারের ভোট সব মানে আমার ইচ্ছা আমরা সাধারণ জনগণে জানি ভোট গণি নিতে পারি, এইরকম নির্বাচন আমরা একটা চাই। নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া ঠিক? ফেব্রুয়ারিতেই দিতে হবে। ফেব্রুয়ারি ঠিক করছে, উনি যা বলছে ভালোই বলেছে, ফেব্রুয়ারিতে ইলেকশন দেখ, কিন্তু জানি সাধারণ জনগণ নির্বাচনটা সুষ্ঠুভাবে বুঝে পায়। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানি যে এবারে তো আসলে প্রধান উপদেষ্টা বললেন যে নির্বাচন হচ্ছে, আপনাদের মধ্যে তো সংশয় ছিল, কেমন লাগছে, অনুভূতিটা কেমন? মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি শ্রদ্ধা জানাই, সহানুভূতি জানাই। উনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাইছেন একে আমি সাধুবাদ জানাই। তো অবশ্যই যেন ফেব্রুয়ারিতে নির্বাচনটা উনি দেন এবং সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন একটা। আর বর্তমান দেশে যে পরিস্থিতি আইনশৃঙ্খলা, এটা যেন উনি কঠিন করেন। সব বাহিনী, যত বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী আছে সবাইকে যেন মুখ করে নির্বাচনে প্রতিটা বাংলাদেশের নাগরিক যেন শান্তিপূর্ণ হাসিভাবে যেন ভোটটা দিতে পারে, উৎসব মুখরে। অর্থাৎ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়া চাই। আপনার কাছে জানি আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যা আছে, এই পরিস্থিতিতে নির্বাচন হওয়াটা কতটা যৌক্তিক মনে করেন এবং আপনার কাছে কি মনে হয় প্রধান উপদেষ্টার এই ঘোষণা? আসলে আপনি যে প্রশ্নটা করছেন, ধন্যবাদ। প্রশাসন এবং উপদেষ্টা সম্পর্কে প্রধান উপদেষ্টা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আসলে বিগত এক বছরে নির্বাচিত সরকার দেশে না থাকায় আপনারা দেখেছেন সন্ত্রাসী কর্মকাণ্ড, মব এবং লুটতরাজ বিভিন্ন দিকে এগুলো অন্যায়গুলো ধাই ধাই করে বাড়ছে। তা আমাদের কথা হচ্ছে, জনসাধারণের কথা হচ্ছে, নির্বাচন দিলেই শুধু সমাধান হবে না, শান্তি আসবে না, আইন শৃঙ্খলা উন্নতি হবে না। আগে দরকার একটা সঠিক এবং কঠোর হস্তে এই সন্ত্রাসী মব এই কর্মকাণ্ড পরিবেশটাকে ভালো করতে হবে। একটু ছোট করে জানতে চাই, গেল 15 বছরে ভোট দেখেছেন, আবার ভোট আসতেছে, কেমন ভোট চান? আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচনটা আসলে এই মুহূর্তে না দেওয়াটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ পরিচালনা করতেছে এটা মোটামুটি ভালোই চলতেছে। আর একটা দেশের নির্বাচন দেওয়ার আগে সর্বপ্রথম যেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকা, সেই পরিস্থিতি এখন আমাদের দেশে নেই। অনেক ধন্যবাদ। আসলে সামিয়া, নির্বাচন নিয়ে মানুষের নানান মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, অধিকাংশরাই পক্ষে কথা বলছেন, অন্যদিকে আমরা কিন্তু সকালেও মানুষজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রধান উপদেষ্টা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন, এখন নির্বাচন কমিশন থেকে একটি রোডম্যাপ করা দরকার, যথাসময়ে একটি তফসিল হওয়া দরকার এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মধ্য দিয়ে গেল 15 বছর যেমন বিতর্কিত নির্বাচন হয়েছে, এই সমস্ত বিতর্ক কাটিয়ে এবার যেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হয়, মানুষজন যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার সত্যিকার অর্থেই যেন প্রয়োগ করতে পারেন এবং সেটির জন্য কার্যকর হয়, এমনই একটি নির্বাচনের জন্য রংপুরের মানুষ মুখিয়ে আছে। তো আপাতত মাজিদ মাসুদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছেন 58 ত্রাণ প্রার্থী সহ আরও 83 ফিলিস্তিনি। অনাহার ও অপুষ্টিতে প্রাণ গেছে শিশু সহ 8 জনের। শিশুদের জন্য গাজাকে কবরস্থান বলে মন্তব্য করেছে ইউনিসেফ। এমন পরিস্থিতিতেও গাজা পুরোপুরি দখলে নেওয়ার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় ইসরায়েলের নির্বিচারে বোমা হামলা ও ত্রাণ সহায়তা প্রবেশে কড়াকড়ির কারণে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। মঙ্গলবারও হামলা হয়েছে বিভিন্ন স্থানে। নিহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ইউনিসেফ। শিশুদের জন্য গাজাকে এখন এক কবরস্থান বলে মন্তব্য করেছে সংস্থাটি। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, গেল সোমবার গাজায় মাত্র 95টি সহায়তা ট্রাক প্রবেশ করেছে, যেখানে সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদা মেটাতে দৈনিক অন্তত 600 ট্রাক ত্রাণের প্রয়োজন। বর্তমানে গড়ে প্রতিদিন প্রবেশ করছে 85টি। এদিকে গাজা উপত্যকা পুরোপুরি দখলে মন্ত্রিসভায় প্রস্তাব দিতে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটা জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। নেতানিয়াহুর এমন পরিকল্পনায় বাধা না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল গাজা পুরোপুরি দখল করবে কিনা সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।